সিভিল সার্ভিস, শিক্ষাবিদ ও দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতে 2018 সাল থেকে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রী ফেলোশিপ। 2024-25 সালের জন্য নির্বাচিতদের ফেলোশিপ প্রদানের আয়োজন প্রধানমন্ত্রী কার্যালয় শাপলা হলে, যেখানে সরকার প্রধানের হাত থেকে অ্যাওয়ার্ড নেন 48 জন ফেলো। এ সময় প্রধানমন্ত্রী অর্জিত জ্ঞান দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান, তাগিদ দেন জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করার। আমি সবসময় চাই ফেলোশিপটার মাধ্যমে আমাদের উপযুক্ত নাগরিক হয়ে গড়ে উঠবেন এবং আপনার যে জ্ঞান অর্জন করে সেটা আমার দেশের কাজে লাগবে। কারণ বিশ্ব পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে। কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আওয়ামী লীগ প্রধান জানান, যে দল ও মতেরই হোক না কেন মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমাদের দেশের সর্বস্তরের মানুষ, কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা মানে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। ভবিষ্যতে কেউ যেন ফেলোশিপ বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড করে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরির মর্যাদা দিয়ে সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এবং 1100 নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ। কোটা সংস্কারের দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল দেশ। রাজধানীর সহ বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। সায়েন্স ল্যাব এলাকার শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘাতে নিহত হন 1 জন। আর চট্টগ্রামে মারা গেছেন 3 জন। এছাড়াও রংপুরে পুলিশের ছোড়া গুলিতে প্রাণ গেছে এক শিক্ষার্থীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং বগুড়ায় মোতায়েন করা হয়েছে বিজিবি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কারের দাবিতে চলমান কর্মসূচিতে সংঘর্ষের আরেকটি দিন। সোমবার ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকলেও মঙ্গলবার তা ছড়িয়ে পড়ে সর্বত্র। সকাল থেকে রণক্ষেত্র সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের সামনের সড়কে। কোটা আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে হওয়া এই সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অনেকে। বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছেন এই সংঘর্ষে। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। ঢাকার বাইরে সংঘর্ষে প্রাণ গেছে দেশের আরও কয়েক জেলায়। রংপুরে সকালে মহাসড়ক অবরোধ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের সাথেও সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের টিয়ার শেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। গুলি খাইছে একটা। বন্দরনগরী চট্টগ্রামেও চলমান সংঘর্ষে মারা গেছে 3 জন। চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় পুলিশ, ছাত্রলীগ আর আন্দোলনকারী 3 পক্ষের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বহু মানুষ আহত হয়েছেন।
সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয়েছে বিজিবি। বঙ্গবন্ধু হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পুড়ে যায় আসবাব সহ হলের সামনে থাকা মোটরসাইকেল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে এদিন কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ঢাকার বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে পুলিশ। প্রগতি সরণি, উত্তরা, মহাখালী সহ নানা জায়গায় বিক্ষোভ করেছেন তারা। বিকেল নাগাদ পুরো এলাকায় তৈরি হয় রণক্ষেত্র। এ সময় আমতলী থেকে আইসিডিডিআরবি পর্যন্ত পুরো সড়কের দুই পাশে অবস্থান নেন আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্ধ্যার দিকে আগুন দেয়া হয় মোটরসাইকেলে এবং মহাখালী পুলিশ বক্সে। পাশে রেল লাইন দিয়ে ট্রেন চলাচলও বন্ধ করে দেন তারা। ফলে সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ ছিল। সংঘর্ষে রেশ পড়েছে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনেও। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ছিল থমথমে পরিস্থিতি। বিকেলের দিকে শহীদুল্লাহ হল ও এর আশপাশের এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় তিন পক্ষের মধ্যে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ, যাতে চলছে খনন, তোলা হচ্ছে মাটি। এই চিত্র চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার। এই পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ করা এক একটি রাস্তা যেন ওপেন হার্ট সার্জারি করা সড়ক, যাতে হালিশহর, আগ্রাবাদ সিডি আবাসিক, ব্যাপারীপাড়া, মুহুরীপাড়া সহ বিভিন্ন স্থানে এভাবে কাটা হয়েছে রাস্তা। কিন্তু সড়কের বুক চিরে করা গর্ত ইট দিয়ে আপাতত সংস্কার করলেও পুরোদমে মেরামতের খবর নেই। কোথাও 1 বছরেরও বেশি সময় ধরে সড়কের এমন ভগ্ন অবস্থা। ধাপে ধাপে ওয়াসা কাটছে, ওয়াসা করে আপনার সুরেজ লাইন কর্তৃপক্ষ কাটছে, কিন্তু কাটার পরে এখন পর্যন্ত আপনার কখনো এই রাস্তাগুলো রিকভার করা হয় নাই। এখান থেকে সিএনজি যাক বা অটো রিক্সা যাক, যে কোনো একটা অসুস্থ মানুষের, কারো যদি হার্টের সমস্যা থাকে, সে অসুস্থ মানে তার ব্যথা আরও বাড়ি যাবে। এই কাজগুলো করছে যে দেরি হয়েছে, কিন্তু এখনও লাইনের যে কাটাগুলো করছে এগুলো এখনও আমাদেরকে কাজগুলো সম্পূর্ণ করে দিয়ে যায়। ওয়াসার প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এখন পর্যন্ত 52 কিলোমিটার রাস্তা কাটা হয়েছে। এর মধ্যে 10 কিলোমিটার অংশে কাজ শেষে মেরামতের অর্থসহ সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিলেও তা মেরামত করেনি সংস্থাটি। রাস্তাটা কর্তনের পরে অস্থায়ী ভিত্তিতে যান চলাচলের জন্য যেইটুকু উপযোগী করা যায় সেটা আমরা করে দিই, বাট বিটুমিনাস বা ফাইনাল রিস্টেটমেন্ট যে কাজটা সেটা কিন্তু সিটি কর্পোরেশন করবেন। এভাবে এজন্যই আমরা তাদেরকে এটা পরিশোধ করি। তবে সিটি কর্পোরেশন বলছে, যেসব সড়ক বুঝিয়ে দেওয়া হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত অংশের যৌথ পরিমাপ না হওয়ায় শুরু হয়নি সংস্কার কাজ। তবে মাসখানেকের মধ্যে শুরুর কথা বলছেন তারা। আমরা কিন্তু আমাদের টিম, ওয়াসার টিম সহ এখন যৌথ মেজারমেন্ট চলতেছে। হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের যৌথ মেজারমেন্টটা শেষ হবে। শেষ হওয়ার পর আমরা ওয়াসাকে আমাদের পরবর্তী এটার প্রেক্ষিতে যে ডিমান্ড আসে ওটা পাঠিয়ে দেব। এর সাথে সাথে আমরা আমাদের এই সংস্কার কার্যক্রমগুলো শুরু করব। ৩,৮০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ শুরু হয় গত বছরের এপ্রিলে। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও 2 বছর মেয়াদ বাড়িয়ে 2026 সালের জুনে তা শেষ করার কথা বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। কদিন আগেও ঘরবাড়ি, কৃষিজমি সবই ছিল শরীয়তপুরের পাথালিয়াকান্দির ধলু মাতবরের। এখন তিনি নিঃস্ব, আসবাবপত্র সরিয়ে নিতে পারলেও পদ্মায় বিলীন ভিটে। মানুষজনের সবাই ঢাকাইয়া এই ঘর দুয়ার আমরা সরাইছি। হ্যান্তনে তো অনেক বাঙা দিয়ে লাইছি, নদীতে অনেক জায়গা জমি আঙুলে আছে, আমরা থাকুন কই জায়গা জমি ঠুনে আছে অনহেই ও গাঙ্গে মন করে নেওয়ার মুখে। পানি বাড়ার সাথে সাথে প্রায় 3 সপ্তাহ ধরে ভাঙছে পদ্মা। এতে আতঙ্কিত জাজিরার কুণ্ডেরচর ও বড়কান্দি ইউনিয়নের 12 গ্রামের মানুষ। ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 250 পরিবার। ভেঙে সরিয়ে নেওয়া হয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। ভাঙন ঝুঁকিতে রয়েছে 2টি বাজার, একটি শিক্ষা প্রতিষ্ঠান, 800 একর ফসলি জমি সহ বহু স্থাপনা।
আমাকে পরে 80-90 বিঘা জমি গাঙ্গের ভিতরে গেছে গা। আমার বাড়ি ওই শহরে ছিল, আইতেই তমাইতেছি। অনেক শেষ ভরসা আছে, খালি বাড়ি আর কিছুই নেই আমার। স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং গণকবরস্থান সহ অনেক ফসলি জমি সহ পদ্মা গিলে খেয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার পাশাপাশি নানা প্রস্তুতির কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিদিনই 30,000-40,000 জিও ব্যাগ ডাম্পিং করছি। আমরা আশা করছি এই আমাদের যে প্রস্তুতি রয়েছে এবং আমরা যেভাবে কাজ করছি, এই বর্ষায় শরীয়তপুরের ডান তীরের পদ্মা নদীর ডান তীরে কোনো ভাঙন দেখা দিবে না। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পদ্মার ডান তীর রক্ষায় বাঁধ নির্মাণের কাজ চললেও বাম তীরে কোনো ব্যবস্থাই নেয়নি পাউবো। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। জুনের মাঝামাঝিতে বিপদসীমা ছাড়িয়ে যায় কুড়িগ্রামের নদ নদীর পানি, বন্যায় তলিয়ে যায় নিম্নাঞ্চল। সেই পানি নামতে না নামতেই জুলাইয়ের প্রথম দিন থেকে আবারও বন্যায় ভাসে কুড়িগ্রামের অনেক অঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ। 1 মাস থেকে আমার বাড়ি ঘর ডুবি আছে। গরু বাছর নিয়ে আমরা বাঁধের মধ্যে উঠছি, নিজে খাবার পাই না, আরও গরু ছাগল খোয়াই কি, গরু ছাগল না খায় আধেক মারা যাবার লাগছে। খাওয়া হয় না, পানি খাওয়ার পাইনি, গাছ খাওয়ার পাইনি, কোন জায়গার মধ্যে ছুঁচি হিসাবেও পানি। বন্যায় বাড়িঘরে পানি ওঠায় গবাদি পশু নিয়ে বাড়ি ছাড়তে হয় অনেককে। কোনো মতে আশ্রয় পেলেও গোচারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দেয় তীব্র খাদ্য সংকট। গবাদি পশুর রোগব্যাধিও বাড়ে সমান তালে। মানুষেরও রোগ ব্যাধি আর গরুর বেশিরভাগে গরুর রোগ ব্যাধি দেখা যায়, যে গোটা কি উৎপেনাইছে এগুলো নানান বিধি কিস্তি। এখন গরু বছর তো আসলে 3টে, 2টে গরু অসুখ মারা গেছে আর একটা গরু আছে। এ পর্যন্ত মেলেনি পশুখাদ্যে সরকারি সহায়তা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, তথ্য আদান প্রদান চলছে, বরাদ্দ পেলে নেওয়া হবে ব্যবস্থা। প্রাণী সম্পদ বিভাগ ইতিমধ্যেই যারা গবাদি পশু পালন করেছে তাদের চিকিৎসা সেবা সহ রোগ প্রতিরোধের জন্য ইতিমধ্যে আমরা 20টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করছি। সেখানে আমরা সংক্রামক রোগ প্রতিরোধের জন্য টিকা প্রদান করছি এবং অসুস্থ গবাদি পশুকে আমরা চিকিৎসা প্রদান করছি। ইতিমধ্যে আমরা যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের তালিকা শুরু করছি এবং আমরা গোখাদ্য পাওয়া গেলে আমরা তাদের মাঝে বিতরণের ব্যবস্থা করব। জেলার প্রায় 600 কিলোমিটার এলাকা ডুবেছে বানের পানিতে। বিশেষ করে চরাঞ্চলবাসীদের জীবন জীবিকার অন্যতম উৎস গবাদি পশুপালন। এই প্রাণীদের ক্ষতি শুধু বন্যা নয়, সারা বছরের জন্য আর্থিক ক্ষতিতে পড়বে এসব বানভাসীরা। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। আলো ঝলমলে মৌচাক মার্কেটের পশ্চিম গলি, যা ক্রেতাদের কাছে পরিচিত কসমেটিক্স গলি হিসেবে। স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে যেখানে মেলে প্রসাধনী, গহনা এবং সাজের নানা অনুষঙ্গ। এই গলিতে আছে 50টির মতো দোকান, যেখানে সস্তায় পণ্য কিনতে ভিড় জমায় নানা বয়সের নারীরা। নিজেদের শর্তে প্রসাধনী বা গহনা কিনতে হরহামেশাই এখানে চলছে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি। তবে ঐতিহ্যবাহী এই গলিতে দর কষাকষির সুযোগ প্রায় শেষ হয়ে এখন বেশিরভাগ বিক্রেতারা হাঁকছেন এক দাম। মানে একটা বলে ছাড়তে চাচ্ছে না, মানে যে দাম সেটাই, মানে এত ঘুরে ঘুরে আসা হয়, ওনারা দাম ছাড়তে চায় না। এখানে তো আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যেই মানে যাতে পাই, তার জন্য এখানে আসি। টাকার মূল্য বেশি হয়ে গেছে গা, যেটা মনে করেন আমরা যে মালটা আনতাম আগে 200-300 টাকার মধ্যে, এই মালটা এখন আর 100 টাকা 150 টাকা বাড়ছে। তবে মূল্যস্ফীতির কড়া আঘাত এড়ায়নি স্বল্প আয়ের মানুষের কেনাকাটার এ গলিও। নিত্যপণ্যের বাজারেই যখন আগুন, শখের জিনিসের তালিকা তাই করতে হয়েছে খাটো। হারিয়েছে বেচাকেনার জৌলুস। জমজমাট বেচাকেনার জন্য অপেক্ষা করতে হয় উৎসবের মৌসুমের। দোকানভেদে মাসিক 50 থেকে 60 হাজার টাকার বিক্রি নেমেছে 30 থেকে 20 হাজারের ঘরে। সারা মাস ব্যবসা বাণিজ্য করে লসের দিকে আসছে, হয়তো এটা সিজনে কভার করা যায়। এছাড়া আসলে এখন ব্যবসা বাণিজ্য শুধু আমাদের না, আমাদের মতো যারা ব্যবসায়ীরা আছে সবাইরই এরকম অবস্থা। দাম একটু বেশি, তুলনামূলকভাবে একটু বেশি, মানে ওনারা হচ্ছে একদম ফিক্সড প্রাইস। কোনো দোকানে একটু বেশি দাম চায়, আবার কোনো দোকানে রিজনেবল, যেটা সবার সাধ্যের ভিতরে।
বছর ব্যবধানে ডলারের মূল্য বেড়েছে প্রায় 10%, তাই পণ্য আমদানিতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, ফলে দামও বেড়েছে আগের তুলনায়। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা। দেশের ভৌগোলিক সীমায় চা চাষের ইতিহাসটা বেশ পুরনো, তাও প্রায় 200 বছর আগের। স্বাধীনতার পরের অন্তত 2 দশকে অর্থনীতির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান অর্থকরী এই ফসলের, যদিও নানা সীমাবদ্ধতায় কাজে লাগানো যায়নি সম্ভাবনার পুরোটা। গেল বছরে দেশে চা উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 9 লাখ কেজি বেশি, যেখানে বাড়তি গুনতে হয়েছে মজুরি সহ প্রয়োজনীয় সব উপকরণের খরচ। ফলে সংকট বাড়ছে গুণগত মানের চায়ের বিপণনে। চায়ের যে প্রোডাকশন যেভাবে বাড়ছে সেই অনুযায়ী আমরা কিন্তু রেট পাচ্ছি না। এখন রেট পাচ্ছি না কি জন্য, মার্কেটে যে ধরনের আবার কোয়ালিটি পছন্দ করে, কারণ প্রোডাকশন বাড়ার সাথে সাথে কিন্তু আমরা কোয়ালিটিটা ইনশিওর করতে পারি না। সর্বোপরি চেষ্টা করছি যাতে আমাদের গুণগত মান বৃদ্ধি করে, যাতে আমাদের চায়ের দামটা বৃদ্ধির মাধ্যমে যাতে আমরা উৎপাদন খরচ থেকে বৃদ্ধি করে আমরা যাতে আমাদের মুনাফায় যেন যেতে পারে। একটা গ্রেডিং পদ্ধতি করেছে, এই গ্রেডিং পদ্ধতি যদি শেষ পর্যন্ত যদি বাস্তবায়ন করা হয়, আশা রাখা যায় যে এই সমস্যার সমাধান হবে। রয়েছে উৎপাদন খরচের তুলনায় প্রত্যাশিত দাম না মেলার অভিযোগ। এমন অবস্থায় বাড়ছে অবৈধ পথে চা আমদানির প্রবণতা। গুণগত মান রক্ষা আর ন্যায্য দাম নিশ্চিতে কার্যক্রম তুলে ধরলেন এসব কর্মকর্তা, যেখানে গুরুত্ব পাচ্ছে উন্নত জাতের চা উৎপাদনের মাধ্যমে রপ্তানি আয় বাড়ানোর বিষয়টি। প্রায় আমাদের দেশে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে 4 লক্ষ লোক চায়ের সাথে সংশ্লিষ্ট। তো কি করে আমাদের দেশে গুণগত মানসম্পন্ন চা উৎপাদন হয় এবং আমরা একটা কাঙ্ক্ষিত মানের প্রাইস পাই। বিশ্বের যে মার্কেট আছে সেটার সাথে যদি আমরা সামঞ্জস্য রেখে স্ট্যান্ডার্ড মেনটেন করতে না পারি, তাহলে আমরা চা রপ্তানি করতে পারবেন না। তাহলে আমরা এখানে করেছি যে নিম্নমানের চা যেটা 2 ক্যাটাগরির নিচে হবে, সেটা বিক্রয়ের জন্য কতটা যোগ্য সেটা কিন্তু ব্রোকাররা বলে দেবে। বর্তমানে লিকার রেটিংয়ে ভিত্তি করে নিলামে তোলা চায়ের জন্য 6টি গ্রেড ভাগ করে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2020-21 অর্থবছর 2,08,000 টন আলু রপ্তানির রেকর্ড গড়ে বাংলাদেশ, কিন্তু সেই শুভক্ষণ থাকেনি বেশি দিন। পরের বছরই তা কমে যায় 50%। পরিস্থিতি এখন এমন অবস্থায় গিয়ে ঠেকেছে যে পণ্যটির রপ্তানির চেয়ে আমদানির পরিমাণই বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে সদ্য বিদায়ী অর্থবছর আলু আমদানি হয়েছে 98,000 টন, যাতে খরচ পড়েছে প্রায় 200 কোটি টাকা। বিপরীতে রপ্তানি মাত্র 12,000 টন, অর্থাৎ রপ্তানির চেয়ে আমদানি 9 গুণ। শুধু আলু নয়, এক সময়ের স্বয়ংসম্পূর্ণ অনেক কৃষিপণ্যই এখন নাম লিখিয়েছে আমদানির খাতায়। 2023-24 অর্থবছর কেবল গাজর, কাঁচামরিচ আর টমেটোই আমদানি হয়েছে 90,000 টন। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট বিবেচনায় দেশীয় উৎপাদনের উপর জোর দিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। তেল, ডাল ইত্যাদির ক্ষেত্রে এবং বিশেষ করে পেঁয়াজ এবং অন্যান্য মশলা ফসলের ক্ষেত্রে আমরা যদি ভালো জাত উদ্ভাবন করতে পারি এবং আধুনিক কলা কৌশল গ্রহণ করতে পারি, তাহলে উৎপাদন যথেষ্টই বাড়ানোর সম্ভাবনা আছে। আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনা থাকার পরও কৃষিপণ্য রপ্তানিতে অনেক পিছিয়ে বাংলাদেশ। তাই রপ্তানি উন্নয়নে সরকারকে মাস্টার প্ল্যান হাতে নেওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। বোম্বে থেকে দুবাইতে জাহাজে সবজি পাঠানো হয়, সেখানে সময় লাগে হচ্ছে 4 দিন। হয়ারাজ বাংলাদেশের চিটং বন্দর থেকে যদি সবজি পাঠানো হয়, সেখানে দুবাইতে লাগবে 30 দিন। তাহলে আপনি মিডল ইস্টের মার্কেটটা কীভাবে ধরবেন? এই জন্য আমরা যেটা বলতেছি যে আমাদের এখন যে বিমানে সবজি যাচ্ছে, এটা ভেরি কস্টলি। আমাদেরকে আসলে আলটিমেটলি যদি সবজির বাজার এবং ফলের বাজার আন্তর্জাতিক বাজারে ধরে রাখতে হয়, তাহলে আমাদেরকে জাহাজে সবজি এবং ফলমূল পাঠাইতে হবে। সেই ক্ষেত্রে আমাদের শেলফ লাইফটা ইনক্রিজ করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে 2023-24 অর্থবছর চাল বাদে কৃষিপণ্য আমদানি হয়েছে 87,12,000 টন। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা। দেখতে চকচকে নতুন জাতের এই আলুর নাম সানশাইন, যা বেশ সাড়া ফেলেছে চাঁদপুরের কৃষকদের মাঝে।
চাষিরা বলছেন মাত্র ৬০ থেকে ৬৫ দিনের মধ্যেই এই আলু ঘরে তোলা যায়, যেখানে ডায়মন্ড, কার্ডিনাল ও মাল্টা জাতের আলু উৎপাদনে সময় লাগে ৮০ থেকে ৯০ দিন। শুধু তাই নয়, উৎপাদনও প্রচলিত এসব জাতের তুলনায় দ্বিগুণ। সানসাইড যে আলুর বীজটা, এই বীজটা ভালো, এটা খুব লাভবান। আমাকে দেশে যে আলুটা আমরা চাষ করে তো ১ মাস ঘরে রাখা যায় না, ৫০ জায়গা। আমরা ওই সানসাইড আলুটা ৪-৫ মাস ঘরে রাখা যায়। চাহিদা বেড়ে যাওয়ায় বেড়েছে বীজ সংরক্ষণের পরিমাণও। এবছর চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে বিএডিসির হিমাগারে ৫০৪ টন আলুর বীজ রাখার কাজ চলছে। শ্রমিকরা জানান, আগে হাতে বাছাই করা হলেও এখন এ কাজে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র। মেশিনের মাধ্যমে বাছাই করার হলো যে আলুতে যেই সমস্যাগুলো থাকে বা বিভিন্ন যে সমস্যা আলুগুলো থাকে, ওইখানে আমরা মেশিনের মাধ্যমে বাছাই করার পরে তারপরে আমরা প্রিকলিং করার পরে তারপর আলু ভিতরে যায়। বীজটা বেশিরভাগ নন সিডির ভিতরে ঢুকিয়ে যেত, এখন গ্রেডিং মেশিন আসার কারণে কৃষকও লাভবান। আমরা যারা এই শ্রমিক আছি তারাও এখানে মনে করেন কাজ করে অনেক মজা হয়েছে। সানশাইন জাতের আলুর চাষাবাদ সম্প্রসারণ করা গেলে তা শুধু দেশের চাহিদা পূরণেই ভূমিকা রাখবে না, বাড়াবে রপ্তানির পরিমাণ, দাবি বিএডিসির। অন্যান্য জাতের চেয়ে ফলন প্রায় দ্বিগুণ, হেক্টরে ৪২ থেকে ৪৫ মেট্রিক টন পর্যন্ত উৎপাদন হয় এবং এই আলুটা চাষিদের নিজস্ব বাড়িতে, নিজস্ব ঘরে সাধারণ তাপমাত্রায় ৩ থেকে ৪ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই আলুটার ড্রাই ম্যাটার বেশি, যার কারণে এটা বিদেশে রপ্তানি উপযোগী একটি জাত, ইন্ডাস্ট্রিতে ব্যবহার উপযোগী একটি জাত। জেলায় এবছর ৭৮৭ একর জমিতে সানশাইন জাতের আলুর চাষাবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বন্যার পানিতে তলিয়ে গেছে আউশ ধান, তিল, সবজি, পাট ক্ষেত। নিশ্চিহ্ন হয়েছে রূপা আমনের বীজতলা। এই দৃশ্য টাঙ্গাইলের দিলদুয়ার উপজেলার। কৃষকরা বলছেন, গেল বছর ফসলের ভালো ফলন ও দাম পাওয়ায় এবার বাড়িয়েছিলেন আবাদের পরিমাণ, কিন্তু পরপর ২ দফা বন্যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। জেলার ৬টি উপজেলায় পানিতে ডুবেছে ৪,৬০১ হেক্টর জমির ফসল। পুরোপুরি নষ্ট হয়েছে ১,১৮১ হেক্টর। আমন ছিলাইছিলাম, আমন তো ওই ছিল কিছু, সার দিচ্ছি, এখন মনে করেন পানি এত সব ডুবে গেছে গা। পাটগুলো একই অবস্থা। ধানটা মোটামুটি বড় হয়েছিল, বড় হওয়ার পরে বেড়িবাদ ভাঙ্গে পানি এক রাত্রে ঢুকে সম্পূর্ণ পানির নিচে গেছে ধান। আমার বলতে কিছুই নাই, আমি ঋণ সুদি কইরা ধার কইরা তা হচ্ছে নেট মেট আই না আমি এই করছি। এখন আমার সত্য কথা মানে প্রতিভা ছাড়া কিছুই নাই। এদিকে টানা বর্ষণে নেত্রকোনায় ব্যাহত হচ্ছে আমনের বীজ উৎপাদন। চাষিরা জানান, বৃষ্টির পানি জমাট বেঁধে থাকায় কোনোভাবেই বীজতলা তৈরি করতে পারছেন না তারা। জ্বালা ফালানের যে বীজতলা, এটি পানিতে আপনার তল হয়ে গেছে গা। এখন আমরা তো জ্বালা ফালবাম, এই সুযোগ সুবিধা আমরা নাই। বয়টা তো পানির বয়, ফালাইলাম পরে আবার যদি পানি হয়ে যায় তো বীজ নষ্ট হয়ে যাবে। যে বীজতলা মনোরণ এখন যে আমরা ফালছি, এই বীজতলা যদি টানা বৃষ্টি হয় তাহলে আমরা বীজতলার অসুবিধা হইব। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তারা। জেলা কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করছে এবং যদি দ্রুত পানি কমে যায় আশা করি সেই ক্ষতিটুকু লেট মৌসুমে যে আমন ধান চাষ করে সেই আমন ধান চাষ করে ক্ষতিটুকু পুষিয়ে নিতে পারবে। জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত আমাদের আমনের বীজতলা করা সম্ভব। আমাদের বীজতলা করে আমরা সেগুলি রূপামন লাগিয়ে আমরা পরবর্তীতে পুরো ধান করতে পারবো। সেই হিসেবে আমাদের আমন ধানের ফলনের তেমন কোনো তারতম্য হবে না। শুধু আশ্বাস নয়, কৃষকের বিপদে পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ধন্যবাদ জানাই ভালো হোক কিংবা খারাপ, অতীতের কোনো সিরিজ বা টুর্নামেন্ট নিয়ে কথা বলতে পছন্দ করেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। তার চোখ এখন শুধুই পাকিস্তান সফরে। ব্যাটিং নিয়ে অনেকদিন ধরেই ভুগছে দল। কিছু ক্রিকেটার অস্ট্রেলিয়ায়, বাকিরা চট্টগ্রামে প্রস্তুত হবেন। বন্দরনগরীতে অন্তত 2টি ম্যাচ খেলবে টাইগাররা, তারপরই মিশন পাকিস্তান। যে সফরের চ্যালেঞ্জ অপেক্ষা করলেও অভিজ্ঞদের উপর আস্থা রাখছেন নাজমুল শান্ত। এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে, তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপেরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বড় অর্জন রিশাদ হোসেন। তবে স্পিন কোচ মুশতাক আহমেদের বিদায় দুশ্চিন্তায় ফেলেছে স্পিনারদের।
যদিও রিশাদের পারফরমেন্সের পেছনে লোকাল কোচদের কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক। ট্যাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যেটা রিশাদকে অনেক হেল্প করেছে, বাট টেকনিক্যালি আমাকে যদি বলেন অবশ্যই লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল এবং তাকে মোটিভেটেড করা, তার কোন কোন জায়গায় ল্যাকিং ছিল এই বিষয়গুলা আমার মনে হয় লোকাল কোচেস, স্পিন বোলিং কোচ যেরকম সোহেল ইসলাম ছিলেন, আরও বেশ কিছু যারা ছিলেন রিশাদের সাথে কাজ করেছেন। তবে এই লেগ স্পিনারকে এখনই টেস্টের জন্য প্রস্তুত মনে করেন না নাজমুল হোসেন। আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। স্বপ্ন স্বপ্নই থেকে যায়, পূরণ আর হয় না। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেশের ক্রিকেটে সেই স্বপ্নের নাম। 2019 সালে প্রথম ঘোষণা এসেছিল, 5 বছর পর 3D ডিজাইন আর সবুজ মাঠই অর্জন। নানা কারণে দেরি হলেও অগ্রগতি কম দেখছেন না ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান। টেন্ডার পৌঁছার আগে তো আমাদের টেবিলের মধ্যে কিন্তু অনেক কাজ থাকে, ড্রয়িং থাকে, আপনার যে কনসালটেন্ট আছে ওদেরও প্রচুর কাজ থাকে। তো আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি এবং সপ্তাহখানেকের মধ্যে এটা টেন্ডারে চলে যাবে, তারপর তো আপনার কাজ শুরু হয়ে যাবে। 2024 নারী টি20 বিশ্বকাপ ফাইনাল দিয়ে যাত্রা শুরুর কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। এখন লক্ষ্য 2031 ওয়ানডে বিশ্বকাপ। আমরা 3 থেকে 3.5 বছরের মধ্যে আল্লাহর মতে যদি আমরা কোনো কাজ না থামে কোনো কারণে, তাহলে ইনশাআল্লাহ আমরা স্টেডিয়াম পুরোপুরি তৈরি পাবো। উইকেট তৈরির দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। সেও বিসিবিকে দায় দিয়ে বিদায় নিয়েছেন, যোগ দিয়েছেন পাকিস্তানে। সেখানেও পিছিয়ে গেছে পূর্বাচলের এই স্টেডিয়াম। যিনি চলে গেছেন উনি কিন্তু আসলে অনেক উঁচু মানের একজন কিউরেটর ছিলেন। ওনাকে যেভাবে এনেছে আমরা চেষ্টা করব ওনার মতো আরেকটা নিয়ে আসতে। সময় বেড়েছে, অন্য অনেক প্রকল্পের মতো ব্যয়ও। বিসিবির নিজস্ব অর্থায়নে নির্মিতব্য স্টেডিয়ামটি 700 কোটি টাকা থেকে বেড়ে এখন 1500 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।